বন্ধুরা, আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন অনেক সত্য ঘটনা আছে যা আমাদের কখনোই জানানো হয়নি, না বইয়ের, না ক্লাসে, না টিভিতে। এই ইতিহাসগুলো এত গভীর, এত আশ্চর্য, যা শুনলে আপনি চমকে উঠবেন। আজ আমরা বলবো একটি অজানা সত্য ইতিহাস যা আপনার চিন্তাকেও বদলে দেবে। অনেক অনেক বছর আগে, আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে, ভারতের উত্তর পশ্চিমে ছিল এক সুন্দর শহর, তক্ষশিলা। এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। এখানে অনেক ছাত্র পড়তে আসতো দূর দূরান্ত থেকে। চীন, ইরান, গ্রিস, আরব, কত দেশ থেকে মানুষ আসতো শিখতে। তক্ষশিলায় একসাথে ১০,০০০-এরও বেশি ছাত্র পড়তো। এখানে শেখানো হতো গণিত, চিকিৎসা, যুদ্ধবিদ্যা, দর্শন, ধর্মবিজ্ঞান, সব কিছু। তখন কোনো কম্পিউটার ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। তবুও সেই সময়ে এমন শিক্ষা ব্যবস্থা ভাবা যায়? এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চাণক্য, যিনি মৌর্য সাম্রাজ্য তৈরি করেছিলেন; চারক, যিনি চিকিৎসার জনক; পাণিনি, যিনি সংস্কৃতি ব্যাকরণ লিখেছিলেন। তক্ষশিলায় ভর্তি হতে হলে টাকা থাকলেই হতো না, মাথার বুদ্ধি থাকতে হতো। ছাত্ররা কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি হতো। তারা হাতে কলমে শিখত, যেমন চিকিৎসা শেখার জন্য তারা মৃতদের দেহে কাটা কেটে মানুষের শরীর চিনত। এমন শিক্ষার ব্যবস্থা আজও অনেক দেশে করতে পারতো না। কিন্তু প্রশ্ন হলো, এমন সুন্দর এক জ্ঞানের জায়গা হারিয়ে গেল কিভাবে? কোথায় গেল তক্ষশিলা? ইতিহাস বলে, আলেকজান্ডার নামে এক বিদেশি রাজা যখন ভারতে আক্রমণ করে, তখন তক্ষশিলা আর এক বড় লক্ষ্য ছিল। প্রথমে তক্ষশিলা আত্মসমর্পণ করেছিল, কিন্তু পরের কয়েকশো বছরে বিদেশি আক্রমণ আর যুদ্ধের কারণে এই জ্ঞান ভাণ্ডার ধ্বংস হয়ে যায়, সব পুড়ে ছাই হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয় যখন হুন জাতির লোকজন এসে হামলা চালায়। তারা পুরো বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেয়। সব পাণ্ডুলিপি, সব বই, সব ইতিহাস আগুনে মিলিয়ে যায়। তক্ষশিলার নামটাই মুছে যায় ধীরে ধীরে। আজ আমরা শুধু শুনি পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ছিল তক্ষশিলা, কিন্তু সেটা দেখতে পাবে না, কারণ সেটাকে শেষ করে দেওয়া হয়েছে অনেক আগেই। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন শেষ করা হলো? কার লাভ হলো এতে? এমন প্রশ্নের উত্তর ইতিহাস চুপ করে গেছে। বন্ধুরা, আজ আমরা চলেছি বিহারে এক ছোট্ট জায়গায়, নাম রাজগীরের পাশের নলদা। কিন্তু এই ছোট্ট জায়গা একসময় ছিল পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানের ভাণ্ডার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারতে নয়, বিশ্ববিদ্যালয় ছিল একসময়। তক্ষশিলার পরেই গড়ে উঠেছিল নালন্দা। এটা গড়ে তোলা হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের। এখানে ৯টি বিশাল গ্রন্থাগার ছিল। কিছু গ্রন্থাগার ৯টি তোলা পর্যন্ত উঁচু ছিল, যেখানে হাজার হাজার পাণ্ডুলিপি, বই, ধর্মীয় গ্রন্থ আর বিজ্ঞান চর্চার দলিল ছিল। একসাথে ১০,০০০-এরও বেশি ছাত্র এখানে পড়তো। যুদ্ধ, ধর্ম, সংস্কৃত, জ্যোতিষবিজ্ঞান, গণিত, চিকিৎসা বিজ্ঞান সব পড়ানো হতো এখানে। এমনকি চীনের বিখ্যাত পর্যটক ইউয়েন সাং এখানে এসে ৫ বছর ছিলেন। তিনি লিখেছেন, এখানে জ্ঞান আর শৃঙ্খলার এমন পরিবেশ ছিল যা কোথাও দেখা যায় না। কিন্তু এই আলোও টিকলো না এখানে। আলোকে ভয় পায় যারা, তারা একদিন এসে আগুন জ্বালিয়ে গেল এই নালন্দায়। তারা পুড়িয়ে দেয় সমস্ত গ্রন্থাগার, হত্যা করে শিক্ষক ছাত্রদের, আর ধ্বংস করে দেয় সব শিক্ষা ভবন। বলা হয়, নালন্দার লাইব্রেরিতে এত বই ছিল যে আগুন নেভাতে ৬ মাস লেগেছিল। ৬ মাস ধরে বই পুড়েছে। ভাবুন, কেমন পরিমাণ জ্ঞান, কেমন ইতিহাস ছিল সেখানে। যে দেশের গর্ব ছিল এই নালন্দা, তারা ছায় আজও বিহারের মাটির নিচে। আমরা যখন স্কুলে পড়ি, আমাদের বলা হয় নালন্দা ছিল এক বড় প্রতিষ্ঠান, কিন্তু আমাদের বলা হয় না কে, কেন, কিভাবে শেষ করেছিল আমাদের জ্ঞান। আমাদের বলা হয় না এই ইতিহাসকে কেন চাপা দেওয়া হয়েছে। নালন্দার ধ্বংস মানে ছিল আলোর মৃত্যু, আর সেই থেকে শুরু হয় ভারতের শিক্ষা ব্যবস্থার পতন।
বিদেশিরা এসে শুধু মাটি দখল করেননি, দখল করেছেন জ্ঞান, চিন্তা, স্বাধীনতা। আর সেই গল্পেই চাপা পড়ে গেছে। বন্ধুরা, রাজা মানে কি? আগাধ ধন সম্পদ, সৈন্য, সিংহাসন আর ক্ষমতা। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এমনই এক রাজা যিনি ভারতবর্ষে এক বিশাল অংশ জয় করেছিলেন। তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর তার গুরু ছিলেন চাণক্য, যিনি রাজনীতি আর কূটনীতির অদ্বিতীয় জ্ঞানী। চন্দ্রগুপ্ত নিজের শক্তিতে গোটা উত্তর ভারত এক করে ফেলেছিল। তখন অনেক রাজা হেরে যাচ্ছিলেন গ্রিক বাহিনীর কাছে। তিনি প্রথম এমন রাজা যিনি আলেকজান্ডার পরবর্তী গ্রিকদের হটিয়ে দিয়েছিলেন। যুদ্ধ, পররাষ্ট্রনীতি, অর্থনীতি সব কিছুতেই তিনি ছিলেন এক নম্বর। তবে এমন একজন শক্তিশালী রাজা হঠাৎ সব ছেড়ে দিলেন কেন? ইতিহাস বলে যখন চন্দ্রগুপ্ত প্রায় 48 বছর বয়সে পৌঁছান, তখন হঠাৎ করে সিংহাসন ছেড়ে দেন। তিনি তার ছেলে বিন্দুসারকে রাজা বানিয়ে নিজে চলে যান দক্ষিণ ভারতের পাহাড়ে, তামিলনাড়ুর শ্রবণ বেলগোলায়। আর সেখানে একজন জৈন মাঠে সন্ন্যাস নেন। একে বলে সুলেখনা। জৈন ধর্মের নিয়ম অনুযায়ী এটি এমন এক মৃত্যু যেটা নিজে বেছে নেওয়া হয়। খাবার, জল সব বন্ধ করে ধীরে ধীরে শরীর ত্যাগ। এমনভাবে মৃত্যু এক রাজা হয়ে গেল। এখানে প্রশ্ন ওঠে, এই সিদ্ধান্ত কি শুধু ধর্মীয় ছিল, না এর পিছনে লুকিয়ে ছিল রাজনৈতিক চাপ, চাণক্যের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, না কি রাজনীতির ভেতর এমন কিছু ঘটে গিয়েছিল যা আমরা আজও জানি না? কিছু ঐতিহাসিক সবিদ বলেন তখন মৌর্য রাজ্যে বড় রকমের ষড়যন্ত্র হচ্ছিল। অনেকেই চাইছিলেন চন্দ্রগুপ্ত সরে যান। এমনকি তার মৃত্যুর সময় নিয়ে বিতর্ক আছে, কারণ সুলেখনার মতো মৃত্যু ইতিহাসে খুব কমই দেখা যায়। আজ শ্রাবণ বেলগোলায় গেলে এক বিশাল পাথরের ওপর গোড়া বাহুবলী মূর্তি দেখা যায়। সেই পাহাড়ে নাকি চন্দ্রগুপ্ত ধ্যান করতেন। তার স্মৃতিতে এখন কিছু ধ্বংসাবশেষ রয়েছে। রয়ে গেছে, কিন্তু ইতিহাস বইতে এই গল্প থাকে না। আমরা জানি না রাজা হয়ে কেউ কিভাবে এমন জীবন বেছে নেন। বন্ধুরা, এই ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা চিরকাল টিকে না, আর একজন সত্যিকারের মানুষ জীবনের শেষ সময়ে খোঁজে শান্তি, আত্ম উপলব্ধি। রাজা হলেও মানুষ তখন শুধু আমি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে রহস্যময় ইতিহাস। তো এইরকম ধরনের সত্য ঘটনা, ঐতিহাসিক ও রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন টিপতে ভুলবেন না কিন্তু।